তুমি কি আমাকে বিয়ে করবে? শার্টের নিচের অংশে হালকা টান অনুভব করতে আর্দ্র ভ্রু কুঁচকে নিচের দিকে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট এক মেয়ে। এক হাতে শক্ত করে ধরে রেখেছে তার শার্টের কাপড়, গোলাপি ফ্রক, এলোমেলো চুল, আর অন্য হাতে একটা টেডি বিয়ার। চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, যেন খুব গুরুত্বপূর্ণ কিছু বলার সাহস জোগাড় করেছে। আর্দ্র মাথা একটু কাত করলো, ঠোঁটের কোণে বিস্ময়ের রেখা। কি বললে? মেয়েটা গলা নামিয়ে আবার বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? 6 বছরের রঙের কণ্ঠে কাঁপুনি থাকলেও চোখে ছিল একরাশ আশা। কথাটা যেন নিছক খেলা নয়, বরং তার ছোট্ট জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আর্দ্র হাঁটু ভাঁজ করে তার সামনে বসে পড়ল, শান্ত স্বরে বলল, তোমার বিয়ে আমার সাথে না, আরিশের সাথে। বলেই সে সামনের দিকে ইশারা করলো। কোর্ট রুমের করিডোরের একটু দূরে দাঁড়িয়ে আছে তার মা, আর পাশে ছোট ভাই আরিশ। মা অনেক বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আরিশ জেদ করে মাথা নাড়ছে। তার কণ্ঠে কান্না মিশে আছে। আমি বিয়ে করব না। রং একবার সেদিকে তাকালো, তারপর ধীরে ধীরে আবার আদ্রর দিকে চোখ ফেরালো। মাথা নাড়ল না সূচক ভঙ্গিতে। গলাটা আরো নিচু হয়ে গেল। আরিশ আমাকে বিয়ে করবে না। মেঘ বলেছে, যদি আরিশ আমাকে বিয়ে করে তাহলে সে আর ওর সাথে ফ্রেন্ডশিপ রাখবে না, কথা বলবে না। ছোট্ট মুখটা জ্বলে পড়েছে, যেন বন্ধুত্ব আর বিয়ের হিসেব মেলাতে গিয়ে সে হারিয়ে গেছে। আদ্র কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। এই বয়সে বিয়ে শব্দটা হয়তো খেলনা পুতুলের বিয়ের মতোই হালকা হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে সেটার ভার যেন অদৃশ্যভাবে অনেক বেশি। হঠাৎ রং আবার বলল, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি আর নিহা আন্টির সাথে থাকতে পারবো না। আমাকে ওই পচা আঙ্কেলরা নিয়ে যাবে। শেষ কথাটা বলতেই তার চোখে পানি চিকচিক করে উঠল। ছোট্ট আঙুলগুলো আরো শক্ত করে চেপে ধরল আদ্রর শার্ট। কোর্ট রুমের বাইরে দাঁড়িয়ে আদ্র নিঃশব্দে তাকিয়ে রইল তার সামনে পুতুল হাতে দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়েটির দিকে। আজ যার বিয়ে হওয়ার কথা তার 6 বছরের ছোট ভাইয়ের সাথে, অথচ সেই এখন দ্বিগুণ বয়সী একজন ছেলের কাছে আশ্রয় চাইছে। বিয়ের নাম করে 6 বছর বয়সে বিয়ে শব্দটা শুনতে অদ্ভুত লাগে, তাই না? কিন্তু এই অদ্ভুত মুহূর্তের পিছনে লুকোনো থাকা ঘটনা জানতে আমাদের ফিরে যেতে হবে 23 বছর আগে। 23 বছর আগে 7 বছর বয়সে পৃথিবীটা একদিন হঠাৎ করেই ফাঁকা হয়ে গিয়েছিল শারমিনের জন্য। এক দুর্ঘটনায় মা বাবা দুইজনকে হারিয়ে সে হয়ে গেল সম্পূর্ণ একা। বাবার রেখে যাওয়া যথেষ্ট সম্পত্তি ছিল, কিন্তু সেই সম্পত্তি ছিটে ফোটাও যেন তার ভাগ্যে জোটেনি। লোভী চাচা চাচির কাছে আশ্রয় মিলেছিল ঠিকই, কিন্তু তা ছিল শুধু দায় সারা দায়িত্ব, আদর নয়, বরং অবহেলা, স্নেহ নয়, বরং তিরস্কার আর মার ধরেই কেটেছে তার শৈশব। আপন বলে কেউ ছিল না, তবু সেই অন্ধকার জীবনে এক টুকরো আলো হয়ে এসেছিল একজন নিহা। ক্লাস 1 থেকে একসাথে পড়া, এক বেঞ্চে বসা, একসাথে টিফিন ভাগ করা সেই ছোটবেলা বন্ধুত্ব ধীরে ধীরে হয়ে উঠেছিল শারমিনের বেঁচে থাকার শক্তি। জীবনের প্রতিটি সুখ দুঃখে শারমিন একমাত্র নিহাকেই পাশে পেয়েছে। এসএসসি পরীক্ষার পরই নেহার বিয়ে হয়ে যায় বাবার পছন্দের ছেলের সারফারাজের সঙ্গে। তবুও তাদের বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি। দূরত্ব বেড়েছে, কিন্তু মন দূরে সরে যায়নি। অন্যদিকে হাজার কষ্টের মাঝেও জীবন থেমে থাকে না। কলেজে ওঠার পর একদিন শারমিন চাচা চাচির বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। আর কখনো ফিরে তাকায়নি। নিজের চেষ্টায় পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরিও পেয়ে যায়। ধীরে ধীরে জীবন একটু করে স্বস্তির মুখ দেখতে শুরু করে। ঠিক তখনই তার জীবনে আসে সাগর, সারফারাজের ঘনিষ্ঠ বন্ধুত্ব। সাগরও ছিল প্রায় একা মানুষ, আপন বলতে কেউ নেই। দুজনের একাকিত্ব এক সময় একে অপরের আশ্রয় হয়ে ওঠে। ভালোবাসা তাদের জীবনে নতুন আলো জ্বালায়। বিয়ের পর তারা হয়ে ওঠে একে অপরের পুরো পৃথিবী।
আর সেই পৃথিবীকে পূর্ণতা দিতে জন্ম নেয় তাদের মেয়ে রং। রঙের জন্মদিনে হাসপাতালের বিছানায় শুয়ে শারমিন মৃদু হেসে নেহাকে বলেছিল, আমি আমার মেয়েকে পৃথিবীর সব সুখ দেব। মা বাবা ছাড়া আমি যে কষ্ট ভোগ করেছি সে কষ্ট কখনো আমার মেয়েকে ভোগ করতে দিব না। নেহার ছোট্ট ছেলে আরিশ আর রং ছিল প্রায় একই বয়সী। দুই বান্ধবী শখ করে দুজনকে একই স্কুলে ভর্তি করায় ঠিক নিজেদের মতো। উৎসব, জন্মদিন, বেড়ানো সব কিছু মিলিয়ে জীবনটা তখন যেন রঙিন এক ছবির মতো। কিন্তু সুখ সবার জীবনে বেশি দিন টিকে না। রঙের 6 বছরের জন্মদিনে ঘুরতে যাওয়ার পথে ঘটে যায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে সব শেষ। শারমিন আর সাগর দুজনেই সেখানে প্রাণ হারায়। খবর পেয়ে নিহা আর সারফারাজ ছুটে যায় হাসপাতালে, কিন্তু শেষবারের মতো বন্ধুদের দেখা আর হয়নি। তারা ততক্ষণে পৃথিবী ছেড়ে চলে গেছে, রেখে গেছে তাদের 6 বছরের আদরের মেয়েকে। রং গুরুতর আহত হয়েছিল, কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায়। হাসপাতালের করিডরে আহত রংকে কোলে নিয়ে নেহা দাঁড়িয়েছিল তার মৃত্যু বান্ধবীর সামনে। চোখ ভরা জল, গলায় রাগ আর অভিমান মিশে। মৃত্যু মেয়েকে পৃথিবীর সব সুখ দিবি বলে এখন নিজের মতো করে ওকেও অনাথ করে রেখে গেলি। হঠাৎ রং কাপা গলায় জিজ্ঞেস করলো, আন্টি, আম্মু ঘুম থেকে উঠছে না কেন? শিশু সুলভ সেই প্রশ্নে নেহার বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। এতক্ষণ ধরে আটকে রাখা কান্না ঝরঝর করে গড়িয়ে পড়ল। আন্টি, কি হয়েছে? আম্মু। নেহার কান্না দেখে রঙও ভেঙে পড়ল। সেদিন থেকে রং আর একা রইল না। শারমিন আর সাগরের আপন বলতে আর কেউ ছিল না। তাই নেহা আর সারফারাজ মনের সমস্ত দরজা খুলে তাকে নিজেদের মেয়ের মতো আগলে নিল। তাদের বড় ছেলে তখন 14 বছরের, আর ছোট ছেলে আরিশ 6। বাড়িতে কোনো মেয়ে ছিল না, তাই সারফারাজ ও রংকে ভীষণ আদর করতে লাগলেন। নিহা প্রাণপণ চেষ্টা করেছিল রংকে আগের কথা ভুলিয়ে দিতে, কিন্তু শারমিনের মৃত্যুর 3 মাস পর আবারও বিপদ এসে দাঁড়ালো তাদের দরজায়। একদিন শারমিনের চাচাতো ভাই এসে হাজির হলো। সে জানালো, যেহেতু সাগর আর শারমিন কেউই বেঁচে নেই, তাই রঙের দায়িত্ব তারা নিতে চায়। বড় রাহুল্য সাগর আর শারমিনের সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছিল রং। লোভই ছিল তাদের আসল উদ্দেশ্য। নিহা বিষয়টা বুঝে রংকে দিতে অস্বীকার করলে শুরু হয় হুমকি, পুলিশ কেস, সালিশ, বিচার। পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে। কিন্তু সারফারাজের এলাকায় যথেষ্ট প্রভাব ছিল, তার দৃঢ় অবস্থানেই সামনে তাদের অনেক চেষ্টা ব্যর্থ হয়। তবুও ভবিষ্যতের ঝামেলা এড়াতে সমাজের কিছু প্রভাবশালী মানুষ এক অদ্ভুত পরামর্শ দিল, একটা সম্পর্ক তৈরি করে ফেলতে। সেই রাতে দীর্ঘ আলোচনার পর নিহা আর কঠিন সিদ্ধান্ত নেয়, সে রংকে বিয়ে দেবে তার ছোট ছেলে আরিশের সঙ্গে। তাহলে আইনগতভাবে রং তাদের বাড়ির বউ হয়ে থাকবে এবং কেউ আর তাকে কেড়ে নিতে পারবে না। সারফারাজ তীব্র আপত্তি জানায়। সে দৃঢ় কণ্ঠে বলে, এত ছোট 2টা বাচ্চাকে এমন সম্পর্কে বেঁধে রাখা ঠিক না। নেহা কাপা গলায় উত্তর দেয়, সারা জীবনের জন্য নয়, শুধু রং 18 বছর হওয়া পর্যন্ত। তারপর ওদের ডিভোর্স করিয়ে দেব, যে যার মতো আলাদা হয়ে যাবে। কিন্তু এখন ওকে বাঁচাতে হবে। সেই সিদ্ধান্তই পরবর্তীতে নিয়ে আসে আজ কোর্ট রুমের দিন। সবাই আজ কোর্টে জড়ো হয়েছে একটা বিয়ে চুক্তি সম্পূর্ণ করার জন্য। কিন্তু কোর্টে আসার পরই বাদে বিপত্তি, বিয়ে করবে না আমি বলে কান্নাকাটি শুরু করে দেয় আরিশ। নিহা অবাক হয়ে তার দিকে তাকালো। সারপ্রাইজ গভীর মুখে এগিয়ে এলেন, আরিশ, তোমার বিয়ে হচ্ছে না, আমরা শুধু তোমার আর রঙের ফ্রেন্ডশিপ করিয়ে দিচ্ছি। কিন্তু আরিশ কোনো কথা শুনছে না। আমি বিয়ে করব না, আমি বুড়ো না। মেঘ বলেছে আমি বিয়ে করলে ও আমার সাথে খেলবে না আম্মু। তার চোখ লাল হয়ে উঠেছে, কান্নায় গলা ভারী, ছোট্ট বুকটা দ্রুত ওঠানামা করছে। এক সময় সে মেঝেতে বসে পড়ল, তারপর রাগে অপমানে ভয়ে গড়াগড়ি খেতে শুরু করলো। আমি বিয়ে করব না, না না,
করিডোরের লোকজন থেমে তাকালো। কারো মুখে হাসি, কারো বিরক্তি। পরিস্থিতি মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল হয়ে উঠল। আরিশ জানে না বিয়ে কি হচ্ছে তার সাথে, কিন্তু কিছুদিন ধরে তার স্কুলের ফ্রেন্ডরা তাকে বলেছে, তুমি বুড়ো হয়ে গেছো, তাই তোমার বিয়ে। বিয়ের পর আর খেলতে পারবে না। স্কুলের অভিভাবকের ফিসফাস প্রশ্ন, হাসাহাসি ছোটদের কানে পৌঁছাবে না, সেটা ভুল ধারণা। এই বয়সে আবার বিয়ে, 2টা বাচ্চার মধ্যে বিয়ে চুক্তি, এ কেমন কথা? সম্পত্তির লোভে নাকি? ফিসফিস শব্দগুলো ধীরে ধীরে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়তে লাগলো। কারো চোখে কৌতূহল, কারো ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। এই ছোট ছোট কথাগুলো আরিশের মনে দাগ কেটে ফেলেছে। নিহার বুক কেঁপে উঠল। এত কষ্টে, এত লড়াই করে এখানে এসে দাঁড়ানো, আর এখন? অন্যদিকে একটু দূরে দাঁড়িয়েছিল রং। হাতে তার ছোট্ট পুতুলটা, বড় বড় চোখে সে তাকিয়ে আছে আরিশের দিকে। সে পুরো ব্যাপারটা বুঝছে না, শুধু এটুকু বুঝছে, যদি এই বিয়ে না হয় তবে তাকে নিয়ে যাবে ওই পচা আঙ্কেলরা। তার ছোট্ট হৃদয়ে ভয় জমাট বাঁধছে। বর্তমান কোর্টরুমের ভেতরে এখন এক অদ্ভুত অস্থিরতা। একদিকে আরিশের কান্না আর জেদ, অন্যদিকে বড়দের ফিসফাস। সব মিলিয়ে পরিবেশটা ভারী হয়ে উঠেছে। কেউ বোঝাচ্ছে, কেউ বিরক্ত, কেউ আবার নিঃশব্দ দর্শক। এই বিশৃঙ্খলার মাঝেই একটু দূরে পিলারের পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল আদ্র। 14 বছরের কিশোর, লম্বাটে গড়ন, মুখে অদ্ভুত নির্লিপ্ততা। চারপাশের কোলাহল যেন তাকে স্পর্শই করছে না। এক হাতে মোবাইল, দ্রুত আঙুল চলছে স্ক্রিনের ওপর। মাঝে মাঝে ভ্রু কুঁচকে কিছু পড়ছে, আবার টাইপ করছে, যেন এই পুরো ঘটনাটা তার জীবনের বাইরে অন্য কোনো গল্প। ছোট ভাইয়ের মেঝেতে গড়াগড়ি খাওয়া লোকজনের তাকিয়ে থাকা কিছুই তাকে বিচলিত করছে না। ঠিক তখনই রঙের দৃষ্টি পড়ল তার ওপর। ছোট্ট মেয়েটা তখনও দুহাতে তার টেডি বেয়ার আগলে ধরে দাঁড়িয়ে, বড় বড় চোখে চারপাশের সব কিছু দেখছে। কান্না থেমে গেছে, কিন্তু চোখে ভয়ের ছায়া স্পষ্ট। সে একবার আরিশের দিকে তাকালো, আরিশ এখনও কাঁদছে। একবার নিহার দিকে তাকালো, নিহার মুখে দুশ্চিন্তার রেখা। তারপর তার চোখ গিয়ে থামলো আদ্রর উপর। সবার থেকে আলাদা, শান্ত, স্থির। মনে হলো এই বিশৃঙ্খলার মধ্যে একমাত্র সেই ভেঙে পড়েনি, বরং ধীরে ধীরে হাঁটা শুরু করলো। ছোট ছোট পা, সাবধানে এগিয়ে যাওয়া, যেন কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সে আদ্রর সামনে এসে দাঁড়ালো, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তার দিকে। আদ্র খেয়ালই করলো না তখন সে এক হাত বাড়িয়ে আলতো করে আদ্রর শার্টের নিচের অংশটা টেনে ধরল। আদ্র থেমে গেল, আঙুলগুলো স্কিনে স্থির হয়ে রইল। ধীরে ধীরে নিচের দিকে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে পুতুল আগড়ে ধরা ছোট্ট মেয়েটা। চোখে অদ্ভুত এক দৃঢ়তা আর আতঙ্কের মিশ্রণ ছাপ। রং খুব আস্তে, প্রায় ফিসফিসিয়ে বলল, তুমি আমাকে বিয়ে করবে? মুহূর্তটা যেন স্থির হয়ে গেল। চারপাশে কোলাহল, কান্না, ফিসফাস, সব শব্দ যেন দূরে সরে গেল। একটি 6 বছরের মেয়ে নিজের ভবিষ্যৎ বাঁচাতে দ্বিগুণ বয়সী এক কিশোরের সামনে দাঁড়িয়ে আশ্রয় চাইছে বিয়ের ভাষায়। আর আদ্র প্রথমবারের মতো পুরোপুরি তাকালো তার দিকে। বলো না, তুমি আমাকে বিয়ে করবে? রং আবার জিজ্ঞেস করলো, বড় বড় চোখ দুটোতে অধীর অপেক্ষা, যেন তার ছোট্ট পৃথিবী ভবিষ্যৎ নির্ভর করছে এই এক উত্তরের ওপর। আদ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর একদম নিরাসক্ত ভঙ্গিতে মাথা নাড়ল। না। একটা ছোট শব্দ, কিন্তু বেশ কঠিন। রঙের চোখের পাতা কেঁপে উঠল। কেন? তার প্রশ্নে অভিমান নেই, আছে সত্যিকারের কৌতূহল। যে কারণটা জানলে সে ঠিক সমাধান বের করে ফেলবে। আদ্র কাঁধ ঝাঁকালো, আমার বিয়ে করতে ইচ্ছে করছে না, তাই। কথাটা সে এমনভাবে বলল যেন তার সামনে দাঁড়িয়ে থাকা অশ্রুজল চোখের ছোট্ট মেয়েটা তার হৃদয় একটুও ছুঁতে পারেনি। রঙের চোখে পানি টলমল করে উঠল, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। সে তাড়াতাড়ি নিজের নিচের দিকে
ঠোঁট কামড়ে ধরল, কিছু একটা ভাবছে। হঠাৎ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। যদি আমি তোমাকে চকলেট দিই তারপরও না? আদ্র ভ্রু তুলল। কি রং তার ফ্রকের ছোট পকেটে হাত ঢুকিয়ে কষ্ট করে দুটো মোড়ানো চকলেট বের করলো। তারপর দুই হাত বাড়িয়ে আদ্রর সামনে ধরলো। আমাকে বিয়ে করলে আমি তোমাকে চকলেট দেব, 2টা। তার কণ্ঠে এমন আন্তরিকতা যেন এটাই পৃথিবীর সবচেয়ে বড় অফার। আদ্রর ঠোঁটের কোণে অবিশ্বাসের হাসি ফুটে উঠল, কিন্তু সে সেটা দ্রুত চেপে রেখে গভীর গলায় বলল, আমাকে চকলেটের লোভ দেখাচ্ছ? তাও আবার মাত্র 2টা? আদ্রর কঠিন মুখ দেখে রং একটু থমকে গেল। তারপর যেন হঠাৎ কিছু মনে পড়েছে। অন্য পকেটটাও তন্ন তন্ন করে খুঁজলো। সেখান থেকে বের হলো একটা খালি মোড়ক। সে সেটা খুব সাবধানে আদ্রর হাতে ধরিয়ে দিল। আমার কাছে আর নেই, সত্যি, একটা খেয়ে ফেলেছি। কথাটা সে এমন ভঙ্গিতে বলল যেন ভয়ঙ্কর কোনো অপরাধ স্বীকার করছে। চোখ নিচু গলায় অপরাধবোধ। আদ্র ভ্রু কুঁচকে হাতের দুটো চকলেট আর একটা খালি মোড়কের দিকে তাকালো। তারপর আবার রঙের দিকে। তার দৃষ্টি শান্ত ঠান্ডা, কিন্তু সে নীরব দৃষ্টিতে রং বুঝে গেল উত্তরটা বদলায়নি। তার খুব কান্না পাচ্ছে, বুকের ভেতরটা কেমন টনটন করছে, কিন্তু আদ্রর সামনে কাঁদতে লজ্জা লাগছে। যদি সে আরও অপছন্দ করে ফেলে তাকে। রং ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, চলে যাবে। ঠিক তখনই আদ্রর কণ্ঠ ভেসে এলো, তুমি সত্যি আমাকে বিয়ে করতে চাও? কিন্তু তুমি তো আমাকে পছন্দই করো না। রং থেমে গেল, সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। না তো, আমি পছন্দ করি। সাথে সাথে প্রতিবাদ করে আদ্র ভ্রু কুঁচকালো। তাহলে আমাকে দেখলেই সবসময় পালিয়ে যাও কেন? কথাটা শুনে রং একদম চুপ। কথাটা মিথ্যে নয়। যতবার আব্বুর সাথে সে নেহা আন্টির বাড়িতে এসেছে, আদ্রকে দেখলেই আড়ালে সরে গেছে। কোনো কারণ নেই। আদ্র কখনো রাগ করে কথা বলেনি। সত্যি বলতে সে খুব একটা কথাই বলতো না, নিজের মতো থাকতো। তবুও আদ্রকে দেখলে রঙের বুকের ভেতরটা কেমন কেঁপে উঠত। অদ্ভুত এক ভয় লাগতো। রং দুহাত একসাথে ঘষতে লাগলো, মাথা নিচু। আর পালাবো না। কথাটা বলার সময় তার গলার কাঁপুনি যেন নিজেকেই প্রতিশ্রুতি দিচ্ছে, অথবা অগ্রিম মিথ্যেকে ঢাকা দিচ্ছে। আদ্র কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে। ছোট্ট মেয়েটা সত্যি ভয় পায় তাকে, তবুও বিয়ে করতে চাইছে। রং আবার সাহস সঞ্চয় করলো, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, তাহলে এখন কি তুমি আমাকে বিয়ে করবে? আদ্র এবার ইচ্ছে করে মুখটা একটু বিকৃত করলো, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। না, আবারও না। 2টা চকলেট অফার করার পরও না। রং অবিশ্বাসের তার দিকে তাকিয়ে রইল। কেন মানুষ চকলেটের অফার পাওয়ার ও সেটা নিবে না, সেটা যেন বিশ্বাস করতে পারছে না। ছোট্ট চোখ দুটো আরও গোল হয়ে গেছে, যেন পৃথিবীর সবচেয়ে অন্যায় উত্তরটা সে এইমাত্র শুনেছে। আদ্র রঙের হাঁ করা মুখটা দেখে ঠোঁট চেপে হাসি সামলে গম্ভীর ভঙ্গিতে বলল, আসলে ভবিষ্যতে আমি খুব সুন্দর কিউট একটা মেয়েকে বিয়ে করতে চাই। কথাটা বলে সে ইচ্ছে করেই একটু থামলো, তারপর আবার রঙের দিকে তাকালো। আর তুমি তো কিউট না। শব্দগুলো খুব জোরে বলা হয়নি, কিন্তু রঙের কানে সেটা বজ্রপাতের মতো শোনালো। তার চোখ একদম বিস্ফারিত হয়ে গেল। সে কিউট না? 6 বছরের জীবনে এই প্রথম কেউ তাকে এমন কথা বলল। সবাই তো তাকে মিষ্টি মেয়ে, বিউটিফুল গার্ল, কিউটি বলেই ডাকে। কেউ কেউ আদর করে মিষ্টি নামও দিয়েছে। তাহলে আজ সে হঠাৎ কিউট না হয়ে গেল? শিশু মনের অহংকার খুব সূক্ষ্ম, খুব নরম। সেই নরম জায়গায় যেন কেউ আলতো করে কিন্তু খুব জোরে খোঁচা দিল। রং কিছু বলল না, শুধু চুপচাপ ঘুরে দাঁড়ালো। এবার তার মন খারাপের সাথে সাথে একটা অদ্ভুত অপমানবোধও জড়িয়ে গেল। বুকের ভেতরটা কেমন চেপে আসছে। ছোট্ট হৃদয়টা আজ 2বার আঘাত পেল, একবার প্রত্যাখ্যানে আর একবার অপমানে। আদ্র পিছন থেকে ডাকলো, এই! রং থামলো না, একবারও ফিরে তাকালো না। তার মুঠোয় চকলেট দুটো শক্ত করে ধরা,
এত শক্ত যে মোড়কটা কুঁচকে যাচ্ছে। সে করিডোরের এক কোণে গিয়ে দাঁড়ালো, দেওয়ালের পাশে, সবার চোখের আড়ালে। প্রথমে সে নিজেকে সামলানোর চেষ্টা করলো, ঠোঁট কামড়ে ধরলো, কিন্তু পারল না। চোখ থেকে টুপটাপ করে জল পড়তে শুরু করলো। সে নিজেও বুঝতে পারছে না সে কি অপমানিত হয়েছে বলে কাঁদছে, নাকি আবার একা হয়ে যাওয়ার ভয়ে। হঠাৎ পিছন থেকে কেউ তার ছোট্ট হাতটা ধরে ফেললো। উষ্ণ শক্ত একটা স্পর্শ। রং চমকে তাকালো আদ্র। সে নিচু হয়ে দাঁড়িয়ে আছে তার পাশে, মুখে আগের সেই নির্লিপ্ত ভাব, কিন্তু চোখে অন্যরকম কিছু। এভাবে কাঁদা শুরু করো না তো, তুমি আমাকে নরম করে দিচ্ছ। কথাটা সে ঠান্ডা গলায় বলল ঠিকই, কিন্তু তার আঙ্গুলের চাপটা আগের মতোই কঠিন নয়। রং অশ্রুভরা চোখ তাকিয়ে রইল তার দিকে। তার ছোট্ট মন বুঝতে পারছে না এই ছেলেটা কী বলছে। করিডোরের কোণাটায় দাঁড়িয়ে কাঁদতে থাকা রঙের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল আদ্র। তার ভেতরে অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে। আশ্চর্য, এই কান্না, এই কাঁপা কাঁপা শ্বাস, এগুলো সে সহ্য করতে পারছে না। সে মুখটা একটু অন্যদিকে ঘুরিয়ে নিল, যেন চোখের ভেতরের নরম ভাবটা লুকিয়ে রাখতে চায়। তারপর গম্ভীর, প্রায় উদাসীন ভঙ্গিতে বলল, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কাঁদা বন্ধ করবে। কথাটা এমনভাবে বলল যেন বিষয়টা খুবই তুচ্ছ, যেন কাঁদা থামানোই আসল শর্ত, বিয়ে নয়। রং থমকে গেল, চোখের জল হাতের পিঠ দিয়ে মুছে দ্রুত মাথা নাড়ল। করব না, আর কান্না করব না। তার গলায় কান্নার ভার এখনো রয়ে গেছে, কিন্তু চোখে হালকা এক ঝিলিক ফুটে উঠেছে আশা। আদ্র গভীর নিঃশ্বাস ফেলল, নিজের মনে বিড়বিড় করে বলল, ঠিক আছে, এটাই যথেষ্ট। সে যেন নিজেকেই বোঝাচ্ছে, যেন এই সিদ্ধান্তটা অন্য কারোর জন্য নয়, কেবল ওই ছোট মেয়েটার কান্না থামানোর জন্য। করিডোরে কোলাহলের মাঝে একটি বাচ্চা, একটি কিশোরের মধ্যে অদ্ভুত এক চুক্তি হয়ে গেল। ভালোবাসা নয়, তবু ভালোবাসার মতোই এক প্রতিশ্রুতি। কোর্ট রুমের ভেতরে তখনও চাপা গঞ্জন। আরিশকে কোনোভাবে শান্ত করে পাশে বসানো হয়েছে, কিন্তু তার নাকটা এখনো লাল, চোখ ফুলে আছে কান্নায়। রং চুপচাপ দাঁড়িয়ে, আদ্রর হাত আগড়ে আছে। সবাই যখন ভেবেছে আজকের দিনটা হয়তো আর এগোবে না, ঠিক তখনই আদ্র হঠাৎ এগিয়ে গেল টেবিলের দিকে। তার বাবা সারফারাজ কাগজটা হাতে নিয়ে আইনজীবীর সঙ্গে শেষবারের মতো কথা বলছিলেন। নিহার চোখে এখনও উৎকণ্ঠা। আদ্র শান্ত গলায় বলল, কলমটা দিন। সবাই থমকে গেল। সারফারাজ ভ্রু কুঁচকালেন। কেন? আদ্র একবার পাশে দাঁড়ানো রঙের দিকে তাকালো। ছোট্ট মেয়েটা তার হাত শক্ত করে ধরে আছে, চোখে এক অদ্ভুত বিশ্বাস। তারপর সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, ও শুধু আমাদের সাথে থাকার একটা কারণ চায়, সেটা আমি হই বা আরিশ, তাতে কি আসে যায়? সারফারাজ হতবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। আদ্র, তুমি কি বুঝে বলছো? আদ্র কাঁধ ঝাঁকালো। হ্যাঁ, এটা তো সারা জীবনের কিছু না, 12 বছর। তারপর যেটা ঠিক মনে হবে সেটা হবে। তারপর কণ্ঠে অদ্ভুত এক পরিণত স্বর, যেন 14 বছরের ছেলেটা হঠাৎ কয়েক বছর বড় হয়ে গেছে। কিন্তু সারফারাজ গভীরভাবে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে কলমটা বাড়িয়ে দিলেন। নিহা কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে অবশেষে মাথা নাড়লেন। চোখে জল চিকচিক করছে। হ্যাঁ, ঠিক আছে, ও শুধু আমাদের সাথে থাকবে, এর বেশি কিছু না। তোমার কোনো দায়িত্ব দিতে হবে না। আইনজীবী কাগজটা এগিয়ে দিলেন। আদ্র এক মুহূর্ত থামলো, তারপর কলমের নিব কাগজে শুয়ে নিজের নাম লিখে দিল। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো চারপাশে। 6 বছরের এক মেয়ের নিরাপত্তার জন্য 14 বছরের এক কিশোর নিজের নাম লিখে দিল একটা বিয়ের চুক্তিতে। কাগজের সই পড়তেই আইনগতভাবে সম্পর্কটা সম্পূর্ণ হলো। রং পুরো ব্যাপারটা বুঝলো না, শুধু এইটুকু বুঝলো সে আর কোথাও যাবে না। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর করিডোর একটু ফাঁকা হলো। বড়রা নিজেদের মধ্যে কথা বলছে। রং আলতো করে আদ্রের হাত টানলো। সে ইশারায় তাকে কাছে ডাকছে। আদ্র ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। কি
রং হাত নেড়ে তাকে আরও নিচু হতে বলল। আদ্র দীর্ঘশ্বাস ফেলে সে বুঝে গেল এখন থেকে তাকে সবসময় মাথা নিচু করেই তার সাথে কথা বলতে হবে। আদ্র হাঁটু গেলে বসে পড়ল তার সামনে। বল রং খুব গম্ভীর ভঙ্গিতে তার ছোট মুঠো খুলল। ভেতর থেকে বের হলো সেই দুটো চকলেট। মোড়ক আগের থেকে আরও একটু কুঁচকে গেছে। সে চুপচাপ আদ্রর হাতে চকলেটগুলো গুজে দিল, তারপর মিষ্টি করে হাসলো। এগুলো তোমার, পরে আরও দিব। আদ্র কয়েক সেকেন্ড চকলেটের দিকে তাকিয়ে রইল, তারপর রঙের দিকে। তার ঠোঁটে ধীরে ধীরে এক সিলটে হাসি ফুটে উঠল। আমি বিশ্বাসই করতে পারছি না আমি নিজেকে মাত্র 2টা চকলেটের জন্য বিক্রি করে দিলাম। রং সিরিয়াস মুখে বলল, মন খারাপ করো না, পরের বার একটা বেশি দিব। আদ্র হেসে ফেলল এবার সত্যিকারের হাসি। করিডোরে ভারী পরিবেশে প্রথমবারের মতো হালকা একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। আদ্র রঙের মাথায় হাত বোলাতে দিল। ঠিক আছে আমার চকলেট বউ। আদ্রের একটি স্বাক্ষর যেন রঙের পুরো জীবনটাই নতুন করে লিখে দিয়েছিল। যে বাড়িতে এতদিন শুধু আশ্রয় ছিল, যেখানে সে থাকতো ঠিকই, কিন্তু নিজের বলে কিছু ভাবতে সাহস পেত না, সেই বাড়িতেই এখন তার অধিকার জন্মেছে। কাগজে কলমে হোক, সম্পর্কের নামে হোক, সে এখন এই পরিবারের একজন সদস্য। নেহা আন্টির স্নেহ ধীরে ধীরে মার জায়গা নিয়ে নিল। সারফারাজ আঙ্কেলের কঠোর মুখের আড়ালে লুকিয়ে থাকা মমতার রং খুব দ্রুত চিনে ফেলল। আর আরিশ, সে আবার আগের মতোই তার খেলাধুলোয় সঙ্গী। বরং সম্পর্কটা আরও গভীর হয়েছে। এখন তাদের বন্ধুত্বের মাঝে এক অদ্ভুত গোপন বন্ধন আছে, যা তারা দুজনেই পুরোপুরি বোঝে না। সব কিছু স্বাভাবিক হয়ে গেল, শুধু একটি বিষয় বাদে। আদ্র তার সামনে এলেই রঙের বুকের ভেতর এখনও কেমন কেঁপে ওঠে। কথা বলতে গেলে জিভ জড়িয়ে যায়, চোখে চোখ পড়লে দ্রুত সরে যায়। তবুও সে প্রতিদিন একটা কাজ নিয়ম করে করে, রোজ 2টি চকলেট। সকালবেলা সবার অগোচরে সে নিঃশব্দে আদ্রের ঘরে ঢুকে টেবিলের ওপর খুব যত্ন করে 2টো চকলেট রেখে আসে। তারপর পা টিপে টিপে বেরিয়ে যায়, যেন তাদের বিয়ের সম্পর্কটা সত্যি ওই 2টা চকলেটের মধ্যেই বাঁধা। যতদিন সে চকলেট দেবে ততদিন সে এ বাড়িতে থাকবে। এ এক শিশু মনের নিজস্ব চুক্তি। আদ্র প্রথম দিন ব্যাপারটা খেয়াল করেনি, দ্বিতীয় দিন অবাক হয়েছে, তৃতীয় দিনে বুঝেছে এটা নিয়ম। এটা সে ঘুম থেকে উঠে টেবিলের দিকে তাকায়, অথবা স্কুল থেকে ফিরেও ব্যাগ নামানোর আগে একবার দেখে। টেবিলের উপর মোড়ক ঝকঝকে 2টো চকলেট পড়ে থাকলে তার অজান্তেই ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। সে কখনো রংকে কিছু বলে না, রঙও সামনে এসে কিছু দেয় না। মাঝে মাঝে করিডোরে দেখা হলে রং এক ঝলক লাজুক হাসি দিয়ে দ্রুত সরে যায়, কিন্তু দুজনেই জানে চকলেটগুলো কেবল চকলেট না, এগুলো প্রতিশ্রুতি, নিশ্চয়তা, নিঃশব্দ কৃতজ্ঞতা। আর আদ্র, সে নিজের অজান্তেই এখন চকলেটের অপেক্ষায় থাকে। যেমন আজ সকালটা অন্যরকম ছিল। আদ্র ঘুম থেকে উঠে অভ্যাসবশত টেবিলের দিকে তাকালো, খালি। সে ভ্রু কুঁচকালো, হয়তো ভুলে গেছে ভেবে গুরুত্ব দিল না। স্কুল থেকে ফিরে ব্যাগ ছুঁড়ে রেখে আবার তাকালো, টেবিল এখনও খালি। সে ফ্রেশ হয়ে বই খুলে বসলো, কিন্তু চোখ পড়ছে না পাতায়। অদ্ভুতভাবে তার মন দরজার দিকে কখন যেন হালকা টোকা পড়বে, কিংবা নিঃশব্দে দরজা খুলে রং ঢুকবে। মিনিট পিছিয়ে ঘন্টা হলো, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। টেবিল এখনো খালি। আদ্র বিরক্ত মুখে বই বন্ধ করলো, নিজেকে বোঝালো কি এমন হয়েছে, চকলেট না দিলেই বাকি। তবুও বুকের ভেতর কোথাও হালকা অস্বস্তি। সে কি ভুলে গেছে, নাকি অসুস্থ, নাকি আর দরকার নেই ভেবেছে। অদ্ভুত এক শূন্যতা তার ঘরটাই ছড়িয়ে পড়ল। তবু বুকের ভেতরটা অকারণে ভারী লাগছে। শেষমেশ বিরক্ত হয়ে বই বন্ধ করলো সে। দেখেই আসি। আদ্র বসার ঘরে ঢুকতেই দৃশ্য দেখে থমকে গেল। টেবিলের উপর মেঝেতে বই, খাতা, রং, পেন্সিল ছড়িয়ে ছিটিয়ে একাকার। পড়াশোনার চেয়ে যেন যুদ্ধই বেশি চলছে। রং 2 হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে, মুখ গম্ভীর, চোখের আগে গোল মাছ সবুজ করছে কেন? তোমাকে কে বলেছে মাছ সবুজ হয়ে? আরিশ গাল ফুলিয়ে বসে
জেদি ভঙ্গিতে মাছের গায়ে সবুজ রং ঘষে চলেছে। আমি মাছ সবুজ করি নাকি হলুদ করি, তোমার কি? রং তৎক্ষণাৎ প্রতিবাদ করলো, আমি থাকতে তোমাকে ভুল কালার করতে দেব না। এটা ড্রয়িংয়ের অপমান। বড়দের মতো মাথা নেড়ে সে আরিসের ড্রয়িং খাতা টেনে নিল। রং, আমার বই দাও না, আগে ঠিক মতো কালার করবে সেটা বলো। এরপর যা হওয়ার তাই হলো। আরিস প্রতিশোধে রঙের খাতা কেড়ে নিয়ে তার সুন্দর করে আঁকা মাছটার ওপর মোটা করে সবুজ রং লাগিয়ে দিল। আরিস এক মুহূর্তের যুদ্ধ ঘোষণা। একজন আরেকজনের ছবি নষ্ট করছে, রং পেন্সিল ছুঁড়ে দিচ্ছে, তর্কে তর্কে গলা কাঁপছে। আদ্র দরজার পাশে দাঁড়িয়ে হতভম্ব। এই দুইটা পাগলকে একসাথে পড়তে বসতে বলেছে কে? এদেরকে একসাথে পড়তে বসানো মানে যেন যুদ্ধক্ষেত্র তৈরি করা। হঠাৎ আরিসের চোখে পড়লো আদ্রকে। সে দৌড়ে গিয়ে বড় ভাইয়ের পাশে দাঁড়ালো। ভাইয়া, দেখো না, রং আমাকে ডিস্টার্ব করছে। আমি ভালো করে ড্রয়িং করতে পারছি না। আমি মাছ সবুজ করি নাকি হলুদ করি? ওর কি এক নিঃশ্বাসে অভিযোগের পাহাড় গড়ে ফেললো সে। আদ্র ধীরে ধীরে রঙের দিকে তাকালো। তার দৃষ্টি পড়তেই রঙের গলার স্বর থেমে গেল, মুখটা চুপসে গেল, মাথা নিচু। সে তো শুধু দুষ্টুমি করছিল। আদ্র যে হঠাৎ এসে পড়বে ভাবেনি। তার উপর আরিস বিচার দিয়ে দিল, এই তুমি? আদ্রর গলা কঠিন। রং চমকে উঠল। আমি আমার রুমে এসো। কথাটা বলে আদ্র নিজের ঘরের দিকে হাঁটা দিল। পিছনে রং স্থির দাঁড়িয়ে। আরিস জিভ বের করে বেঞ্চি কাটলো। যাও যাও, ভাইয়া তোমাকে বকবে। আমার ভাইয়া কিন্তু খুব রাগী। তুমি না আমার ফ্রেন্ড। রং আহত চোখে তার দিকে তাকালো। আমি তোমাকে চকলেট দিয়েছিলাম আরিস, তুমি আমার সাথে এমন করলে। কথাটা বলে সে মন খারাপ করে ধীরে ধীরে আদ্রর রুমের দিকে হাঁটলো। আরিস চুপ হয়ে গেল। সকালের কথা মনে পড়লো। নিজের চকলেট খেয়ে আবার চাইলে আম্মু তাকে আর দেয়নি। তখন রং চুপচাপ নিজেরটা এগিয়ে দিয়েছিল। তার ছোট্ট মনে হালকা অপরাধবোধ দোলা দিল। রং ছোট ছোট পা ফেলে আদ্রের দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতরে যাবে না দৌড়ে নিয়া আন্টির কাছে যাবে বুঝতে পারছে না। ঠিক তখনই দরজা খুলে গেল। আদ্র বুক তুলে তাকালো। এত সময় লাগে আসতে? ভেতরে আসো। সে নিজের চেয়ারে গিয়ে বসলো। রং ভেতরে না ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে রইল। হাতের আঙুলগুলো ফোকের কাপড়ে জড়িয়ে আছে। আমি আর আরিসকে ডিস্টার্ব করব না, তোমাকে ভেতরে আসতে বললাম না? আবার সেই গম্ভীর স্বর। রং একবার তাকিয়ে ভীতু মুখে ভেতরে ঢুকলো। আদ্র তার ভীত চেহারা দেখে মনে মনে হাসলো, কিন্তু মুখে কঠোর ভাব বজায় রাখলো। তুমি কি জানো তুমি ভুল করেছো? রং দ্রুত মাথা নাড়ল। আর করব না। গলা কেঁপে এলো। কি ভুল করেছো সেটা বলো। আমি আরিসকে বিরক্ত করব না। ওর ড্রয়িং বই, আমি সেটা বলছি না। আদ্র মাঝপথে থামিয়ে দিল। রং অবাক হয়ে তাকালো। তাহলে? আদ্র ধীরে টেবিলের দিকে ইশারা করলো। তার চোখে এবার দুষ্ট ঝিলিক। আমার চকলেট কোথায়? রঙের চোখ গোল হয়ে গেল। কি? আদ্র ভান করা গম্ভীর মুখে বলল, প্রতিদিন তো আমার টেবিলে দুটো চকলেট থাকে, আজ নেই কেন? কয়েক সেকেন্ড রঙের মুখে সম্পূর্ণ বিভ্রান্তি। তারপর হঠাৎ তার চোখে অবলব্ধির ঝিলিক ফুটল। ও, ওটা? সে একটু ভেবে মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে ওইগুলো আমি আজকে আরিসকে দিয়ে দিয়েছি। আদ্র চোখ শুরু হয়ে এলো। কি? আমারটা আরিসকে দিলে কেন? রং নিরীহ ভঙ্গিতে বলল, নিয়ান্টি বলেছে তুমি চকলেট খাও না, আরিস চকলেট পছন্দ করে, তাই আমি আরিসকে দিয়ে দিয়েছি। আদ্র একটু ঝুঁকে এলো তার দিকে। ব্রকুচকে মুখে গম্ভীরতা, কিন্তু চোখে চাপা দুষ্টুমি। আরিস কি সেদিন তোমাকে বিয়ে করেছে? রং তৎক্ষণাৎ মাথা নাড়ল। না। তাহলে আমার চকলেট ওকে দিচ্ছ কেন? সে আরও কাছে এসে ফিসফিস করে বলল, এখন আমি যদি এই বিয়েটা ভেঙে দিই? রঙের চোখ বিস্ময়ে গোল হয়ে গেল। ভেঙে দেবে? তার ছোট্ট মাথায় নতুন প্রশ্ন ঢুকে গেল। বিয়ে আবার ভাঙেও নাকি? এটা তো সে আগে শোনেননি। এখন বলো, তখন কি করবে? আমি যদি বিয়ে ভেঙে দেই? রং কিছুক্ষণ চুপ করে থেকে তাড়াতাড়ি বলল, না না, প্লিজ ভাঙবে না।
আমি কালকে দুটো দিয়ে দেব। আদ্র বুকের উপর হাত রেখে বান করা কষ্টের সুরে বলল, কালকের কথা বলছো, কিন্তু আজকেরটা। রং অস্থির হয়ে গেল। আজ তো আর নেই, তাহলে এখন তুমি কি সত্যি বিয়ে ভেঙে দেবে? তার কণ্ঠ কেঁপে উঠল, চোখে সত্যিকারের দুশ্চিন্তা। এখন যদি সত্যি ভেঙে দেয়, এই নিষ্পাপ উদ্বেগ দেখে আদ্র আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ করে তার মুখ থেকে হাসি ফেটে বেরিয়ে এলো। রং হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তুমি হাসছো কেন? হাসি থামিয়ে আদ্র এক ঝটকায় রঙের ছোট্ট হাতটা ধরে টেনে নিজের একটু কাছে আনলো। এই যে। রং বুঝে ওঠার আগেই আদ্র দুই আঙ্গুল দিয়ে তার গোল নরম গাল টিপে ধরলো। আহ! রং পুরো হতভম্ব, চোখ বড় বড়। তারপর তাড়াতাড়ি দুহাত দিয়ে নিজের গাল ঢেকে ফেললো। কি? সে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো। আদ্র ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে বলল, তুমি তো আজ আমার চকলেট দাওনি, তাই ভাবলাম চকলেট না পেলে ললিপপ নিয়েই খেলি। রং ভ্রু কুঁচকে গেল। আমি ললিপপ? আদ্র মাথা নাড়ল গম্ভীর সুরে, যেন খুব বড় সত্য বলছে। হ্যাঁ, শুধু ললিপপ না, চকলেটও। রং আরও বিভ্রান্ত। আমি চকলেট? আদ্র একটু ঝুঁকে এলো, তার কণ্ঠস্বর নরম হয়ে গেল। হ্যাঁ, তুমি আমার চকলেট। আমার শব্দটা নিজের অজান্তেই বেরিয়ে এলো, কিন্তু এর মধ্যে অদ্ভুত এক অধিকার বোধ আছে। মজা করে হোক, দুষ্টুমি করে হোক, তবুও কোথাও যেন একটু সত্যিও লুকিয়ে। রং কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর গম্ভীর হয়ে বলল, তাহলে তুমি কি আমাকে খেয়ে ফেলবে? আদ্র এক সেকেন্ডের জন্য থমকে তাকিয়ে রইল, তারপর আবার হেসে উঠল। হাসির মাঝেই সে হাত বাড়িয়ে আলতো করে রঙের মাথায় হাত বুলিয়ে দিল। নরম স্বরে বলল, খাবো তো ঠিকই, তবে এখন না, কিছুদিন পর। এখন শুধু যত্ন করে রেখে দিতে হবে। রঙের গাল হঠাৎই টুকটুকে লাল হয়ে উঠল। গাল টিপে দেওয়ার জন্য নাকি কথার জন্য সে নিজেও বুঝতে পারল না। ঠিক তখনই দরজার ঠেলে ভেতরে ঢুকে পড়ল আরিশ। আসলে ঢোকার আগেই সে দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। ভেতরে ঢুকেই সে তড়িঘড়ি করে বলে উঠল, ভাইয়া, আমার ফ্রেন্ডকে খেও না, আমি কিন্তু আম্মুকে বলে দিব। তুমি মানুষ খাও। বলেই সে বীরের মতো বুক ফুলিয়ে রঙের সামনে এসে দাঁড়ালো। রং, ভয় পেও না, আমি তোমাকে বাঁচাতে এসেছি। আদ্র কিছুক্ষণ হতবাক হয়ে তার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে হেসে উঠল। এই বোকার দল তাকে সত্যি সত্যি মানুষ খেকো ভেবে বসেছে নাকি? সে কি এই গল্পের ভিলেন? রং কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে বিভ্রান্তির জায়গায় ধীরে ধীরে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। তার ফ্রেন্ড সত্যিই তাকে বাঁচাতে এসেছে। আরিশ এবার এগিয়ে এসে রঙের হাতটা ধরে ফেলল, মুখটা একটু অপরাধী অপরাধী। আই অ্যাম সরি রং, আমি আর কারো কাছে বিচার দিব না, তোমার সাথে আর ঝগড়াও করব না। রং হালকা ঠোঁট ফুলিয়ে জিজ্ঞেস করলো, সত্যি? আরির সাথে সাথে মাথা নাড়ল, যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিচ্ছে। সত্যি, আর ঝগড়া করব না। তুমি আমার সাথে চলো খেলতে। রং মিটমিট করে হাসলো, কিন্তু গম্ভীর গলায় বলল, খেলতে পারি, তবে এক শর্তে। কি? আরিশের চোখ দুটো উত্তেজনায় চকচক করছে। রং যা বলবে সে যেন মুহূর্তেই রাজি হয়ে যাবে। রং এবার বুকের ওপর হাত রাখলো, ঠিক সেই ভঙ্গিতে যেভাবে কিছুক্ষণ আগে আদ্র দাঁড়িয়েছিল। দৃশ্যটা দেখে আদ্র চোখ একটু বড় হয়ে গেল। মেয়েটা কি তাকে নকল করছে? রং খুব গভীর মুখে বলল, তোমার সাথে খেলতে পারি, কিন্তু তুমি মাছ সবুজ কালার করতে পারবে না। এক মুহূর্তের মধ্যে আরিশের মুখ কালো হয়ে গেল, যেন রং তাকে শুধু মাছ সবুজ করতে মানা করেনি, সরাসরি যুদ্ধ ঘোষণা করে বসেছে। সে গম্ভীর মুখে বলল, তাহলে আর খেলতে হবে না। তারপর আদ্রর দিকে তাকিয়ে নির্দেশ দিল, ভাইয়া, তুমি রংকে আটকিয়ে রাখো। বলেই সে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল।
একবারও পিছনে ফিরে তাকালো না। রঙের ঠোঁট হালকা করে হা হয়ে গেল। মাত্র কি হলো? আরিশ আবার তাকে রেখে চলে গেল। আবার বিশ্বাসঘাতকতা। এই ছেলেকে দেখে খুশি হওয়াটাই ভুল হয়েছে মনে হচ্ছে। সে প্রথমে দরজার দিকে তাকালো, যেখানে আরিশ অদৃশ্য হয়ে গেছে। তারপর ধীরে ধীরে ঘুরে আদ্রর দিকে তাকালো। আদ্র তখনও তার দিকেই তাকিয়ে আছে, চোখে স্পষ্ট দুষ্টুমি। রঙের চোখ পড়তেই সে ভ্রু নাচিয়ে ইশারা করলো, এখন। রঙের মাথায় সাথে সাথে বিপদের ঘন্টা বেজে উঠল। মানে সে আবার আদ্রের কাছেই আটকে পড়তে যাচ্ছে। 1 সেকেন্ডও দেরি না করে সে উল্টো দিকে ঘুরে দৌড় দিল আরিশ। কিন্তু করিডরে তখন আরিশের কোনো চিহ্নই নেই। পিছন থেকে আদ্রের হাসির শব্দ ভেসে এলো, গভীর মজা পাওয়া হাসি। রাতের খাবারের সময়টা এই বাড়িতে এক ধরনের ছোট্ট উৎসবের মতো। সারাদিন সবাই যার যার কাজ, স্কুল, কলেজ, অফিস নিয়ে ব্যস্ত থাকে, তাই একসাথে বসে খাওয়ার সুযোগ খুব একটা হয় না। কিন্তু রাতের খাবারটা সবাই মিলে খাওয়ার নিয়ম যেন অঘোষিত আইন। আজও ডাইনিং টেবিলে বসেছে 5 জন। সারফারাজ, নিহা, আদ্র, আরিশ আর রং। খাওয়ার সাথে সাথে গল্পও চলছে। গল্প নয়, বরং সারাদিন কে কী করেছে তার হিসেব দেওয়া হচ্ছে। তবে সেই হিসাবের বড় অংশ জুড়েই থাকে 2 জনের নাম, আরিশ আর রং। আজও তারা ব্যতিক্রম হলো না। নিহা মাছের কাঁটা বেছে বেছে আরিশ আর রঙের প্লেটে দিচ্ছেন, আর সেই সাথে জিজ্ঞেস করছে 2 দুষ্টুর দিনের কীর্তিকলাপের হিসাব। নিহা ভ্রু কুঁচকে বললেন, আরিশ, তোমার টিচার আজকে ফোন করে বললেন তুমি নাকি আদির টেবিলে পানি ঢেলে দিয়েছো। আরিশ দ্রুত মাথা নাড়ল, ইচ্ছে করে করিনি আম্মু, আমি শুধু দেখেছিলাম। কি দেখাচ্ছিলে? আমার ওয়েটার বোতলে পানি বেশি থাকে। নিহা কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বিরক্ত স্বরে বললেন, তোমাকে কে বলেছে কার বোতলে পানি বেশি থাকে সেটা দেখতে? আরিশ এবার একটু গভীর হয়ে বলল, কিন্তু আম্মু, আদি মেঘকে বারবার বলছিল ওর নতুন বোতলে নাকি পানি বেশি থাকে, তাই আমি আমারটা দেখিয়েছি। নিহা অবিশ্বাসের চোখে তাকালেন, তাই বলে সরাসরি টেবিলে ঠেলে দেখাতে হবে? আরিশ খুব যুক্তি দিয়ে বলল, আমার বোতলের ভিতরে তো দেখা যায় না আম্মু, ঢেলেই তো দেখতে হবে। সারফারাজ পাশে বসে ছেলেদের কথা শুনে হেসে ফেললেন, আমার ছেলের তো ভালোই বুদ্ধি আছে। নিয়ার সাথে সাথে তিনকো চোখে তার দিকে তাকাতেই সারফারাজ কাশির ভান করে চুপ হয়ে গেলেন। এইদিকে আদ্র নির্লিপ্তভাবে নিজের খাবার খেয়ে যাচ্ছে, যেন এই আলোচনার সাথে তার কোনো সম্পর্কই নেই। নিহা আবার আরিশের দিকে ফিরলেন, কণ্ঠে এবার কঠোরতা, আরিশ, আমি তোমাকে কতবার বলেছি স্কুলে গিয়ে দুষ্টুমি করবে না, তারপরও প্রতিদিন তুমি কোনো না কোনো দুষ্টুমি করে আসে। শেষে তোমার টিচার আমাকে বিচার দেয়। আরিশ মুখ ছোট করে বলল, কিন্তু আম্মু, আদি তো মেঘকে। চুপ, আর একটা কথাও না। নিহা এবার সত্যি বিরক্ত। সারাদিন শুধু মেঘ মেঘ মেঘ। তোমার নামে আর কোনো অভিযোগ এলে কিন্তু তোমার খবর আছে, অন্য স্কুলে ভর্তি করিয়ে দেব। এই কথাটা শুনতেই আরিশের মুখ ফুলে গেল। অন্য স্কুল মানে মেঘকে আর দেখা হবে না, এটা তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় শাস্তির মতো। সে চুপচাপ মুখে খাবার নিয়ে বসে রইল। নিয়া কয়েক সেকেন্ড ছেলের দিকে তাকিয়ে থাকলেন, তারপর হঠাৎ তার দৃষ্টি ঘুরে গেল রঙের দিকে। আর তুমি? রং চমকে উঠল ঠিক তখনই, যখন সে চুপি চুপি নিজের প্লেট থেকে একটা মাছের টুকরো আরিশের প্লেটে সরিয়ে দিচ্ছিল। হাতটা মাঝপথে থেমে গেল। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। আমি কি করেছি? চেহারায় এমন নিরীহ ভাব এনে ফেলল যেন পৃথিবীর সবচেয়ে ভদ্র শিশুটি সে। নিয়া ভ্রু তুলে তার প্লেটের দিকে আঙুল দেখালেন, তুমি মাছ খাচ্ছ না কেন? আমি দেখিনি ভাবছো? আমি সব দেখেছি, একটাও মাছ খাওনি। সব লুকিয়ে লুকিয়ে আরিশের প্লেটে দিয়ে দিয়েছো। রং ধরা পড়া আসামির মতো মুখ করলো, কিন্তু আন্টি, আমি মাছ খেতে পারি না, সেই জন্যই তো আমি কাঁটা বেছে দিচ্ছি যাতে খেতে পারো। এখন খাও।
রং হার না মানা সৈনিকের মতো মাথা নাড়ল। মাছ খেলে আমি পানিও খেতে পারবো না। নেহা থমকে গেলেন। কেন? রং একটু অস্বস্তিতে নড়েচড়ে বসলো। পরে যদি পেটে গুড় করে? সারফারাজ এবার চিন্তিত হয়ে তাকালেন। পেট গুড় করে নাকি ব্যথা করে? তিনি ভেবেছেন হয়তো রঙের মাছ খেলে সমস্যা হয়, কিন্তু ছোট বলে ঠিক মতো বুঝিয়ে বলতে পারছে না। তিনি নরম গলায় বললেন, বল তো, মাছ খেলে কি পেটে ব্যথা হয়? রং মাথা নাড়ল না, কিন্তু সে একটু দম নিয়ে খুব গম্ভীর ভঙ্গিতে বলল, ওরা যদি আবার জেগে যায় তখন? নেহা অবাক হয়ে বললেন, জেগে যায় মানে? রং এবার দীর্ঘশ্বাস ফেলল, যেন খুব জটিল বৈজ্ঞানিক বিষয় ব্যাখ্যা করতে যাচ্ছে। মাছ তো পানিতে থাকে, তাই না? সবাই মাথা নাড়ল। রং আবার বলল, আমরা যদি মাছ খাওয়ার পর পানি খাই, তখন তো মাছ পানি পেয়ে পেটের ভেতর আবার বেঁচে উঠবে। সে নিজের পেটে হাত দিয়ে গম্ভীর মুখে বলল, তারপর তারা পেটের ভেতর সাঁতার কাটবে। একটু থেমে যোগ করলো, আমি একবার মাছ খেলে পানি খেয়েছিলাম, তখন পেটের ভেতর থেকে গুড় শব্দ হচ্ছিল। নিশ্চয়ই ওরা সাঁতার কাটছিল। ডাইনিং টেবিলে কয়েক সেকেন্ড সম্পূর্ণ নীরবতা নেমে এলো। নেহা আর সারফারাজ হাঁ করে তার দিকে তাকিয়ে আছেন। এটা শুনে অবাক হবে নাকি হাসবে বুঝতেই পারছেন না। ঠিক তখনই টেবিলে হঠাৎ হাসির শব্দ ভেসে উঠল। নেহা আর সারফারাজ তাকিয়ে দেখলেন আদ্র হাসছে মন খুলে, জোরে জোরে হাসছে। এই ছেলেকে এত সহজে হাসতে দেখা যায় না, অথচ আজ সে একদম নির্ভর হয়ে হাসছে। মা বাবার সাথে চোখে চোখ পড়ার সাথে সাথে আদ্র হাসি থামিয়ে দিল, চোখ নামিয়ে খাবার খেতে লাগলো, যেন একটু আগে সে হাসেনি। তার অবস্থা দেখে নেহা আর সারফারাজও হেসে ফেললেন। রঙের অদ্ভুত জ্ঞানী সুলভ বোকার তত্ত্বের জন্য নাকি আদ্রকে এতদিন পর এমন হাসতে দেখে সেটা কেউই ঠিক বুঝতে পারল না। রং যখন দেখলো সবাই হেসে উঠেছে, তখন সে কিছুই বুঝতে পারল না। ব্রুকুসকে একবার এইদিকে একবার ওইদিকে তাকালো, তারপর ঠোঁট ফুলিয়ে বলল, তোমরা সবাই হাসছো কেন? আমাকেও বলো। তার কণ্ঠে এমন আন্তরিক কৌতূহল, যেন পৃথিবীর সবচেয়ে মজাদার কোনো ঘটনা ঘটেছে আর সে একাই কিছু বুঝতে পারছে না। এই সুযোগটা আরিশ হাতছাড়া করলো না। সে মুচকি এসে বলল, কারণ তুমি একদম বোকাদের মতো কথা বলেছো, তাই সবাই হাসছে। একটু থেমে নাটকীয় ভঙ্গিতে যোগ করলো, মরা মাছ আবার বেঁচে উঠবে, এটা কেউ বলে নাকি? দামি কথাটা শেষ হওয়ার সাথে সাথে রঙের মুখ শক্ত হয়ে গেল। সে সাথে সাথে প্রতিবাদ করলো, তুমি আমার সাথে কথা বলবে না? হঠাৎ এমন রাগী প্রতিক্রিয়ায় টেবিলে বসা সবাই একটু চমকে গেল। নেহা অবাক হয়ে রঙের দিকে তাকালেন। কেন, তোমাদের কি আবার ঝগড়া হয়েছে? হালকা হেসে বললেন, কালকেই তো বলেছিলে তোমরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছো। রং এবার গম্ভীর মুখে মাথা নাড়ল, না আন্টি, ও আর আমার ফ্রেন্ড না। তারপর ছোট আঙ্গুল তুলে আরিশের দিকে দেখিয়ে বলল, ও একটা চিটার। আরিশ সাথে সাথে প্রতিবাদ করলো, এই আমি চিটার না। রং ঠোঁট ফুলিয়ে আরও ধীর গলায় বলল, অবশ্যই তুমি চিটার। নেহা দ্রুত হাত তুলে দুজনকে থামালেন। দাঁড়াও আগে আমাকে বলো কি হয়েছে? রং যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। সে অভিযোগের সুরে বলা শুরু করলো, আর টেবিলে বসা সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আন্টি, আজকে ক্লাসে আমাদের বলেছে তুমি কাকে বেশি রাগ করো তাকে ড্রয়িং করতে। নেহা মাথা নাড়লেন, আচ্ছা, তারপর তুমি কাকে এঁকেছো? রং বলল, দাঁড়াও বলেই সে হঠাৎ দৌড়ে রুমের দিকে চলে গেল। কয়েক মুহূর্ত পর দুটো কাগজ হাতে নিয়ে আবার ফিরে এলো। হাঁপাতে এসে একটা কাগজ নেহার হাতে ধরিয়ে দিল। সারফারাজও কৌতূহলী হয়ে এগিয়ে এলেন। দুজনের ছবিটার দিকে তাকালেন। নেহা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলেন। সারফারাজ কয়েকবার কাগজ ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, কিন্তু কিছুই বুঝলেন না। বাচ্চাদের আঁকা ছবি বলে কথা, লম্বা লাইন, গোল মুখ, দুটো কাঠির মতো হাত পা, সব একই রকম, শুধু লম্বা চুল আর ফ্রকের মতো কিছু দেখে আন্দাজ করা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে।
রং গর্বের সাথে বলতে শুরু করলো আঙুল গুনে গুনে, আমি সবাইকে এঁকেছি, পাপা, আম্মু, নিহা আন্টি, সারফারাজ আঙ্কেল আর আরিশকেও। তারপর একটু থেমে মুখ ফুলিয়ে বলল, কিন্তু আরিশ আমাকে আঁকেনি। নেহা এবার আরিশের দিকে তাকালো, তুমি কাকে এঁকেছো দেখি। আরিশ সঙ্গে সঙ্গে কাসুমাসু করতে লাগলো। ঠিক তখনই রং আরেকটা কাগজ এগিয়ে দিল। সে আগেই আরিশের ড্রয়িং নিয়ে এসেছে, যেন প্রমাণসহ বিচার দিতে পারে। নেহা কাগজটা হাতে নিয়ে তাকাতেই ভ্রু কুঁচকে গেল। পুরো পৃষ্ঠে একটাই মেয়ে আঁকা, তার নিচে বড় বড় অক্ষরে লেখা, আমার প্রিয় মেঘ। নেহা আর সারফারাজ দুজনেই কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে দুজনেই ছেলের দিকে তাকালেন। আরিশ, তোমার আম্মু আব্বু কাউকে আঁকতে ইচ্ছে করলো না? নেহা গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। আরিশ দ্রুত নিজের সাফাই দিতে বলল, আম্মু মিস বলেছিল তুমি কাকে বেশি লাভ করো তাকে ড্রয়িং করতে। মেঘের প্রতি আরিশের অন্ধ প্রেম দেখে নেহা আর সারফারাজ হতাশ। রং তখনই সুযোগ নিয়ে অভিযোগ চোখ করলো, আন্টি জানো, কাল আলিশ মাছ সবুজ কালার করেছে, কারণ মেঘ বলেছে ওকে সবুজ করতে। তারপর দুই হাত বুকে ভাঁজ করে বলল, আরিশ আমার কথা একটুও শুনে না, আমি ওকে ক্যাম্পফ্রেন্ড বানাবো। সারফারাজ দীর্ঘশ্বাস ফেলে বউ আদ্রের দিকে তাকালেন। এত আদর করে ছেলে বড় করে লাভ হচ্ছে কি? সারাদিন শুধু মেঘ মেঘ। আদ্র কোনো প্রতিক্রিয়া দেখালো না, গম্ভীর মুখে চুপচাপ বসে রইল। সারফারাজ আদ্র থেকে কোনো উত্তর আশা করেনি। এবার তিনি স্ত্রী নেহার দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বললেন, আমি কাকে কি বলি বলো তো? আমার দুই ছেলের হয়েছে সেলফিশ। তারপর রঙের দিকে তাকিয়ে হালকা হাসলেন, এই জন্যই সবাই একটা মেয়ে চায়। দেখেছো কত ভালো মেয়ে, নিজের পাপা মাম্মির সাথে আমাদেরও এঁকেছে, কত সুইট। নেহা হেসে মাথা নাড়লেন। এদিকে রং আর আরিশ আবার তর্কে ব্যস্ত হয়ে পড়েছে। তুমি সিস্টার, আমি না। তুমি শুধু মেঘকে কেন এঁকেছো? আমার ইচ্ছে ডাইনিং টেবিল আবার ছোটদের আদালতে পরিণত হয়েছে। ঠিক তখনই হঠাৎ চেয়ার সরানোর শব্দ হলো। আদ্র উঠে দাঁড়িয়েছে, কেউ ঠিক খেয়ালও করলো না কখন সে উঠে গেছে। খাবার শেষও করেনি। নিয়া পিছন থেকে ডাকলেন, আদ্র, কিন্তু সে কোনো উত্তর দিল না, সোজা নিজের ঘরের দিকে চলে গেল। রং আর আরিশ তখনও ঝগড়ায় ব্যস্ত। নেহা আর সারফারাজও সেটা সামলাতে ব্যস্ত। তাই কেউ খেয়াল করলো না আদ্রর হাতে একটা কাগজ ধরা, রঙের আঁকা সেই ড্রয়িং কাগজটা তার মুঠোর ভেতর শক্ত করে ধরা। ডাইনিং রুমে তখনও রং আর আরিশের ঝগড়া চলছে। নিয়া বিরক্ত হয়ে দুজনকে থামানোর চেষ্টা করছেন, আর সারফারাজ মজা নিয়ে পুরো দৃশ্য দেখছেন। কিন্তু বাড়ির আরেক প্রান্তে তখন সম্পূর্ণ ভিন্ন নীরবতা। আদ্র নিজের রুমের দরজা বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ তার হাতে এখনো কাগজটা রঙের আঁকা ড্রয়িং। সে ধীরে ধীরে কাগজটা খুলল, মোচড় খাওয়ার পাতাটা সোজা করতেই আবার সেই একই দৃশ্য, গোল গোল মাথা, কাঠির মতো হাত পা। রং নিজের ছোট্ট হাতে যাদের ভালোবাসে সবাইকে এঁকেছে, পাপা আম্মু, নিহা আন্টি, সারফারাজ আঙ্কেল, আরিশ, সবাই আছে, শুধু একজন নেই, সে। আদ্রর ভ্রু ধীরে ধীরে কুঁচকে গেল। সে আবার ছবিটার দিকে তাকালো, যেন ভুল দেখছে কিনা যাচাই করছে। না, সত্যি নেই। তার ঠোঁট শক্ত হয়ে গেল। ভালোবাসে যাকে তাকে আঁকতে হয়, নিজের মনেই বিড়বিড় করে বলল সে। তারপর ঠোঁটের কোণে অদ্ভুত এক বাঁকা হাসি ফুটে উঠল। তাহলে আমাকে আঁকেনি কেন? আমাকে পছন্দ করে না। কাগজটা টেবিলের ওপর রেখে সে চেয়ারে হেলান দিল। চোখ দুটো অন্ধকারে হয়ে উঠছে ধীরে ধীরে। এমন লাগছে কেন তার? এটা কি হিংসা? না, কিন্তু এক ধরনের অদ্ভুত অস্বস্তি, যেন কেউ তার নিজের জিনিসে অন্য কারো নামে লিখে দিয়েছে। নিচতলা থেকে তখনও রঙের গলা ভেসে আসছে, আমি আরিশের সাথে ফ্রেন্ড না। তুমি আমার চকলেট খেয়েছো? আরিশ চেঁচাচ্ছে, আমি খাইনি। শব্দগুলো শুনে আদ্রর চোখে আবার সে অদ্ভুত হাসি ফুটে উঠল। তারপর টেবিলের ওপর রাখা পেনটা তুলে নিল। এক মুহূর্ত ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর খুব শান্তভাবে ছবির এক কোণে আরেকটা লম্বা কাঠির মতো মানুষ এঁকে দিল, বাকিদের চেয়ে একটু বড়। আর তার নিচে লিখল, আদ্র,
পেনটা নামিয়ে রেখে ফিসফিস করে বলল, চলো। এখন ঠিক হলো। 1 সেকেন্ড থামলো। এখনো শান্তি পাচ্ছে না। নিজেকে এঁকেছে বলে তারপর খুব নিচু স্বরে যোগ করলো, তবে কাল তোমাকেই এটা ঠিক করে আঁকতে হবে চকলেট। তার চোখে তখন এক অদ্ভুত ঝিলিক, কারণ আদ্র একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পারছে, তার প্রতি রঙের অবহেলা সে সহ্য করতে পারছে না। জানলার পর্দা ভেদ করে সকালের রোদ অনেক আগে ঘুরে ঢুকে পড়েছে। অন্ধকার ভেঙে গেছে সেই কবে, কিন্তু আদ্র এখনো বিছানায় সোজা হয়ে শুয়ে আছে, চোখ খোলা। সারা রাত এক মুহূর্তের জন্য ঘুম আসেনি। চোখ বন্ধ করলেই একই দৃশ্য ফিরে আসে। রঙের আঁকা সেই ড্রয়িং, সবাই আছে সেখানে, পাপা, আম্মু, নেহা আন্টি, সারফারাজ আঙ্কেল, আরিশ। শুধু সে নেই। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করেছে আদ্র। কখনো বিরক্ত হয়ে নিজের চুলে মুঠো ধরে টেনেছে। একটা ছোট বাচ্চার ড্রয়িং তাকে এতটা বিরক্ত করবে এটা সে জীবনে ভাবেনি। কিন্তু আবার মনে হয়, এটা কি সত্যি ছোট ব্যাপার? রং সবাইকে আঁকলো, তাকে আঁকলো না কেন? সমস্যাটা কোথায়? কিছুক্ষণ পর আদ্র হঠাৎ উঠে বসলো, চোখ দুটো লাল, মাথা ভারী। সে বিরক্ত হয়ে নিজের কপালে হাত বুলিয়ে নিল। রিডিকুল আস নিজেকেই বলল, একটা 6 বছরের বাচ্চা কাকে আঁকলো কাকে আঁকলো না, এতে তার কি আসে যায়? কিছুই না, একদমই না। এই সিদ্ধান্তে পৌঁছে সে সরাসরি বাথরুমে ঢুকে গেল। লম্বা একটা ঠান্ডা শাওয়ার নিল। আজ ক্লাবে তার ক্রিকেট প্র্যাকটিস আছে, দেরি করার সময় নেই। তাড়াহুড়ো করে রেডি হয়ে সে নাস্তা না করে বেরিয়ে গেল। বাড়ির গেটের সামনে এসে সে থামলো। রং আর আরিশ স্কুলের ড্রেস পরে দাঁড়িয়ে আছে, সম্ভবত আম্মুর জন্য অপেক্ষা করছে। রঙের কাঁধে স্কুল ব্যাগ, আর এক হাত দিয়ে আরিশের হাত শক্ত করে ধরা। দুজনে হাসতে হাসতে গল্প করছে। এই দৃশ্যটা দেখেই আদ্রর ভ্রু কুঁচকে গেল। এত তাড়াতাড়ি ঝগড়া শেষ? কাল রাতেই তো একে অপরকে চিটার বলে যুদ্ধ ঘোষণা করছিল। এ কেমন ঝগড়া করে যে একটু পর আবার মিটমাট হয়ে যায়। আরিশ আদ্রকে দেখে চেঁচিয়ে উঠল, ভাইয়া, এত সকালে কোথায় যাচ্ছ? আদ্র কোনো উত্তর দিল না। সে সোজা গাড়ির দরজা খুলে ভেতরে বসে পড়ল। গাড়ির জানালা দিয়ে তাকাতেই দেখল আরিশ রঙের কানের কাছে ঝুঁকে কী যেন বলছে। পরের মুহূর্তেই রং খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা যেন সরাসরি আদ্রের মেজাজের উপর এসে পড়ল। তার মুখ গম্ভীর হয়ে গেল। মনে মনে বিড়বিড় করলো, ওকে এত পছন্দ করার কি আছে? একটু থেমে আবার ভাবলো, ছবি আঁকতে হবে পর্যন্ত। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে যাচ্ছিল, ঠিক তখনই এক মিনিট ড্রাইভারকে অবাক করে দিয়ে আদ্র হঠাৎ দরজা খুলে নেমে গেল। রং আর আরিশও কিছু বুঝে ওঠার আগেই আদ্র তাদের সামনে গিয়ে দাঁড়ালো। 1 সেকেন্ডও দেরি করলো না, ঠাস আরিশের গালে সোজা একটা চড় বসিয়ে দিল। চারপাশ এক মুহূর্তে নিস্তব্ধ। রং আর আরিশ দুজনেই হতভম্ব। কয়েক সেকেন্ড পর আরিশের চোখে পানি জমে উঠল, তারপর ফুঁপিয়ে উঠল, আম্মু! বাড়ির ভেতর থেকে নেহা তাড়াতাড়ি বেরিয়ে এলেন। কি হয়েছে? আরিশ কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আদ্র ভাইয়া মেরেছে। আদ্র নেহা রাগী গলায় ডাকলেন, কিন্তু ততক্ষণে আদ্র গাড়িতে উঠে বসেছে। যেন চড় মারা তার একটা দায়িত্ব ছিল, দায়িত্ব পালন শেষ, এখন সে চলে যাচ্ছে। গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। কিছু দূরে যাওয়ার পর আদ্র নিজে কপালে হাত বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর মাথার সিটে ঠেকিয়ে চোখ বন্ধ করলো। একটু পর নিজে বিড়বিড় করে বলল, অবিশ্বাস্য। তারপর ঠোঁট বাঁকা করে হেসে উঠল, আমি আমার নিজের ছোট ভাই, একটা 6 বছরের বাচ্চার উপর জেলাস। একটু থামলো, গাড়ির জানালার দিয়ে নিজের প্রতিবিম্বর দিকে তাকালো, তারপর নিজের কথায় নিজেই সংশোধন করলো, না, 6 বছরের না, 6 বছরের বাচ্চা যে রঙের হাত ধরে দাঁড়িয়ে আছে, যে রঙের ড্রয়িংয়ে জায়গা পেয়েছে, কিন্তু সে পায়নি তার ওপর। ড্রাইভার বিরিয়ার ভিউ মিউরে একবার তাকিয়ে আবার দ্রুত চোখ সরিয়ে নিল। বুঝতে পারল আজ বড় সাহেবের মেজাজ ভালো না। কিন্তু আদ্র, সে এখনো মনে মনে শুধু একটা কথাই ভাবছে, আজকে যদি আবার ওই ড্রয়িংটা দেখে, তাহলে হয়তো আরিশের আজকের চটটা খুবই ছোট শাস্তি হয়ে যাবে। ক্লাবের মাঠে তখন বিকেলের রোদটা একটু নরম হয়ে এসেছে। চারপাশে ক্রিকেট বলের টুপটাপ শব্দ, ব্যাটে বলা লাগার ঠক ঠক আওয়াজ, ছেলেদের চিৎকার, সব মিলিয়ে পুরো মাঠটা যেন প্রাণবন্ত। কিন্তু এই প্রাণ চাঞ্চল্যের মাঝেই একমাত্র ব্যতিক্রম ছিল আদ্র। ফিল্ডিং
করার সময় বল তার দিকেই আসছিল, কিন্তু সে যেন ঠিক সময়ে হাত বাড়াতে পারল না। বল তার পাশে দিয়ে গড়িয়ে গেল। আরে আদ্র, কি করছিস? দূর থেকে একজন চিৎকার করে উঠল। সে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর ব্যাটিংয়ের সময়ও একই অবস্থা। বল ঠিকঠাক ব্যাটে লাগানোর বদলে সে বারবার মিস করছে। একটা বল তো এমনভাবে ছেড়ে দিলে যে উইকেট কিপার অবাক হয়ে বলল, ভাই, বলটা দেখছো তো? মাঠের অন্য ছেলেরা হেসে উঠল, কিন্তু আদ্রের মুখে কোনো ভাবান্তর নেই। তার চোখ যেন কোথাও অন্যদিকে আটকে আছে। ঠিক তখনই তার বন্ধু নাইম এগিয়ে এলো। কিছুক্ষণ চুপ করে আদ্রের খেলা দেখার পর বিরক্ত হয়ে বলল, কি হয়েছে তোর? আদ্র উত্তর দিল না। নাইম এবার একটু জোরেই বলল, পরশু আমাদের ফাইনাল ম্যাচ, আর তুই এইভাবে প্র্যাকটিস করছিস? আদ্র হঠাৎ বিরক্ত হয়ে হাতে ধরা বলটা দূরে ছুঁড়ে মারল। বলটা ঘাসের ওপর গড়িয়ে অনেক দূরে চলে গেল। কিছু হয়নি, গম্ভীর গলায় বলল সে। তারপর কাঁধ ঝাঁকিয়ে যোগ করলো, তোরা খেল, আজ আমার মুড নেই। এ কথা বলেই সে মাঠের বাইরে গিয়ে সাইড লাইনের বেঞ্চে বসে পড়ল। কিছুক্ষণ পর তার 2-3 জন বন্ধু এসে পাশে দাঁড়ালো। নাইমও তাদের সাথে। নাইম ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আসলেই কি হয়েছে বলতো? আদ্র বিরক্ত চোখে তাকালো। বললাম তো কিছু হয়নি। নাইম একটু হেসে বলল, এই ডায়লগটা সাধারণত মানুষ তখনই দেয় যখন কিছু একটা হয়। আরেকজন বন্ধু মজা করে বলল, নাকি প্রেমের কেস? প্রেমে ছ্যাঁকা খাসনি তোর? আদ্র সঙ্গে সঙ্গে কটমট করে তাকালো। চুপ কর। নাইম এবার একটু নরম গলায় বলল, দেখ, সমস্যা থাকলে বল, হয়তো আমরা হেল্প করতে পারবো। আদ্র কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর নিচের ঘাসের দিকে তাকিয়ে শুধু বলল, বলেছি না কিছু না। কিন্তু তার কণ্ঠে এমন এক জেদ ছিল যেন সে নিজেকেই বোঝানোর চেষ্টা করছে মাঠের ভেতরে আবার খেলা শুরু হয়ে গেছে। কেউ একটা চিৎকার করে বলল, আদ্র, ব্যাটিং করবি না? আদ্র মাথা না ঘুরিয়েই বলল, তোরা খেল। কিছুক্ষণ বেঞ্চে বসে থেকে হঠাৎ সে উঠে দাঁড়ালো। ব্যাট, গ্লাভস কিছুই তুলে নিল না। সোজা মাঠের গেটের দিকে হাঁটা দিল। পিছন থেকে নাইম অবাক হয়ে ডাকলো, এই, কোথায় যাচ্ছিস? আদ্র হাঁটতে হাঁটতেই বলল, বাড়ি, প্র্যাকটিস। আদ্র এবার থামলই না, শুধু হাত নেড়ে বলল, আজ থাক। তার পিছনের ছেলেরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নাইম ধীরে ধীরে মাথা নাড়ল। কিছু তো একটা হয়েছে, কিন্তু বলছে না। সে মাঠের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যার কিছুক্ষণ আগে আদ্র বাড়িতে ঢুকে ক্লান্ত মুখ, কপালে হালকা ভাঁজ। ড্রয়িং রুমে ঢুকতেই সামনে তাকিয়ে দেখে রং সোফায় বসে টিভিতে টম অ্যান্ড জেরি দেখছে। টম অ্যান্ড জেরি দেখতে দেখতে তার হাসিতে পুরো ড্রয়িং রুম ভরে উঠেছে। টিভির পর্দায় টমের বোকামি আর জেরির দুষ্টুমিতে সে এমনভাবে হেসে উঠছিল যেন পৃথিবীতে আর কোনো দুশ্চিন্তাই নেই। ঠিক তখনই দরজার দিক থেকে ভেসে এলো পায়ের শব্দ। রং ঘুরে তাকাতেই দেখলো আদ্র ভেতরে ঢুকছে। তাকে দেখেই রঙের ঠোঁটে স্বতঃস্ফূর্ত একটা হাসি ফুটে উঠল। তুমি এসে গেছো। কিন্তু সেই হাসি আদ্রের মনে এক অদ্ভুত ঝড় তুলল। হঠাৎ যেন তার ভেতরে জমে থাকা অজানা এক রাগ মাথা ছাড়া দিয়ে উঠল। চোখ দুটো গাঢ় হয়ে এলো, সোয়াল শক্ত হয়ে গেল। এক মুহূর্তেও দেরি না করে সে সোজা রঙের দিকে এগিয়ে গেল। রং কিছু বুঝে ওঠার আগেই আদ্র তাকে দু হাতে তুলে নিল বুকের কাছে। সব কিছু এত দ্রুত ঘটল যে রং পুরোপুরি হতবাক হয়ে গেল। কি হয়েছে? কথাটা শেষ করার আগেই আদ্র দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেল। পরের মুহূর্তেই ধপ, সে রংকে নিজের বিছানায় ফেলে দিল। তারপর ঠক করে দরজাটা বন্ধ করে দিল, ভেতর থেকে লকও করে দিল। ঘরের ভেতর হঠাৎ নেমে এলো এক অদ্ভুত নীরবতা। রং বিছানায় বসে পড়েছে, বড় বড় চোখে সে তাকিয়ে আছে আদ্রের দিকে। তার চোখে স্পষ্ট বিভ্রান্তি, আর সেই সঙ্গে ধীরে ধীরে জমে উঠেছে ভয়। মনেও হঠাৎ একটা চিন্তা কাটার মতো বিঁধে উঠল। সকালের দৃশ্যটা যেন চোখের সামনে ভেসে উঠল। আদ্র যেভাবে রাগে আরিশকে মেরেছিল, রঙের বুকটা ঢক করে উঠল। সে কি এখন আমাকেও মারবে? ভয়ের ঠান্ডা স্রোত ধীরে ধীরে তার বুক জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো। আর আদ্র কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে রইল। রাগটা এখনো পুরোপুরি যায়নি। বুকের ভেতর কোথাও যেন কেমন একটা অস্বস্তি জমে আছে। হঠাৎ
সে ড্রয়ারের দিকে এগিয়ে গেল। ড্রয়ার খুলে ভেতর থেকে একটা কাগজ বের করলো, রঙের আঁকা সেই ছবিটা। কাগজটা সামনে ধরে সে রঙের দিকে তাকালো। ক্যান আদ্র কথাটা শুরু করার আগেই হঠাৎ রঙের চোখে পানি ভরে উঠল। পরের মুহূর্তেই আ আ রং হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। অপ্রস্তুত সেই কান্নায় আদ্র পুরোপুরি থমকে গেল। সে তো এখনো কিছুই বলেনি। ভ্রু কুঁচকে হতভম্ব হয়ে সে বলল, এই কি হয়েছে? রং কাঁপা কাঁপা গলায় বলল, আমি আর করব না। কথা বলতে বলতেই তার কান্না বেড়ে গেল। প্লিজ আমাকে মারবে না। আম সরি। রং নিজেই ঠিক বুঝতে পারছে না সে কি ভুল করেছে। আদ্র কেন তাকে এখানে নিয়ে এসেছে, বা সে কি বলতে যাচ্ছিল কিছুই বোঝার আগেই ভয়ে তার বুকটা কেঁপে উঠেছে। সেই ভয় থেকে অজরে কান্না, আর সেই কান্না অদ্ভুতভাবে আদ্রকে দুর্বল করে দিল। সে কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মাথার ভেতর হঠাৎ যেন সব গুলিয়ে যাচ্ছে। সে তো রাগ করেই তাকে এখানে এনেছিল। কেন রং তাকে আঁকলো না? তার সে রাগান্বিত, হ্যাঁ সে রাগান্বিত ছিল খুব। কিন্তু রঙের চোখ ভরা কান্না দেখে তার বুকের ভেতর হঠাৎ তীব্র এক অপরাধ বোধ চেপে বসলো। অদ্ভুত, তার ছোট ভাই কাঁদলেও কখনো এমন কিছু অনুভব হয়নি। তাহলে কেন কেন এই ছোট্ট মেয়েটাকে কাঁদতে দেখে তার নিজের বুকটাই ব্যথা করছে। আদ্র তাড়াতাড়ি এগিয়ে এসে বিছানায় তার পাশে বসে পড়ল। আস্তে করে রঙের মাথায় হাত রাখলো, নরম গলায় বলল, আম সরি। কেঁদো না, ঠিক আছে। তার কণ্ঠে আগের সেই রাগের ছিটে ফোঁটাও নেই, বরং অদ্ভুত এক অস্থিরতা। আমি আমি দুঃখিত। আই এম রিয়েলি সরি। সে একটু থেমে আবার বলল, তোমার কি কোথাও ব্যথা লেগেছে? আমি ইচ্ছে করে করিনি। রঙের কান্না থামছে না। আদ্র আরও অস্থির হয়ে পড়ল। প্লিজ কাঁদা বন্ধ করো। আমি সত্যি দুঃখিত। রং ধীরে ধীরে মুখ তুলে তাকালো, চোখ দুটো লাল, গাল ভেজা। ভয়ে ভরা কণ্ঠে সে জিজ্ঞেস করলো, তুমি আমাকে মারবে না তো? প্রশ্নটা শুনে আদ্র যেন চমকে উঠল। সে তাড়াতাড়ি মাথা নাড়ল, না না, অবশ্যই না। আমি তোমাকে মারবো কেন? তার গলায় অবাক হওয়ার সুর। সে মেয়েটাকে এত ভয় পাইয়ে দিবে বুঝতে পারেনি। এখন কান্না বন্ধ করো প্লিজ। আমি সত্যি সত্যি সরি। কিছুক্ষণ ফুঁপিয়ে কাঁদার পর ধীরে ধীরে রঙের কান্না থামলো। ছোট্ট বুকটা এখনো কাঁপছে, মাঝে মাঝে হেঁকসে উঠছে। সে মাথা নিচু করেই বসে রইল কিছুক্ষণ। তারপর খুব ধীরে, প্রায় ফিসফিস করে বলল, তুমি আমাকে এখানে এনেছো কেন? প্রশ্নটা শুনে আদ্র কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর যেন স্বস্তির একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। অন্তত মেয়েটা কাঁদা থামিয়েছে। সে একটু থেমে বলল, এখন আর সেটা গুরুত্বপূর্ণ না। কথাটা শেষ করেও যেন নিজেই একটু অস্বস্তি বোধ করলো। আদ্র হাত বাড়িয়ে আবার রঙের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। তারপর তার ভেজা গাল থেকে চোখের পানিটুকু মুছে দিল আঙ্গুল দিয়ে। তুমি কি জানো, তুমি আমাকে খুব দুর্বল করে দাও। তার গলায় আর আগের মতন রাগ নেই, বরং কেমন যেন ক্লান্ত আর নিরুৎসাহ শোনাচ্ছে। রং তার কথার মানে কিছুই বুঝল না। বড় বড় চোখ মেলে শুধু তাকিয়ে রইল তার দিকে। আদ্র তখন নিচে পড়ে থাকা সেই ড্রয়িংটা তুলে রঙের হাতে ফিরিয়ে দিল। তোমার এখন যাওয়া উচিত, সাথে এইটাকে নিয়ে যাও। আদ্র ইচ্ছে করে ড্রয়িংটি ফিরিয়ে দিছে, যার জন্য এত কিছু। নিজে কষ্ট পাচ্ছে, রংকে কষ্ট দিয়েছে। রং কাগজটা হাতে নিয়ে সুস্তব্ধ হয়ে বসে রইল। তার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না। কিছুক্ষণ আগেও যে মানুষটা রাগে ফুঁসছিল, তাকে টেনে এনে দরজার বন্ধ করে দিয়েছিল, সেই মানুষটাই এখন এত শান্ত, এত অদ্ভুতভাবে বিষণ্ণ। আদ্রর মুখে সেই দীর্ঘ অদ্ভুত মন খারাপের ছায়া দেখে রং আরও বেশি বিভ্রান্ত হয়ে গেল। সে শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, তার কি মন খারাপ। নিজের ঘরে ফিরে দরজাটা আস্তে করে বন্ধ করলো রং। যে ঘরে রং আর আরিশ থাকে, ঘরটা আগের মতো এলোমেলো পড়ে আছে। দুপুরে যেভাবে তছনছ করেছিল ঠিক সেভাবেই টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে রং, পেন্সিল, খাতা, কাগজ। দুপুরে যখন সে তার ড্রয়িংটা খুঁজে যা পাচ্ছিল না, তখন পুরো টেবিলটাই ওলট পালট করে ফেলেছিল। আরিশের সাথে ঝগড়াও করেছে। তার মনে হয়েছিল নিশ্চয়ই আরিশ লুকিয়ে রেখেছে, কারণ সে সবার ছবি এঁকেছিল, কিন্তু আরিশ কাউকে আঁকেনি। কিন্তু সে কখনোই ভাবেনি ড্রয়িংটা আদ্র নিয়ে গেছে। রং ধীরে ধীরে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সেই
পাতা তার বাস খুললো। পাতাটা খুলতেই সে একটু থমকে গেল। তার বড় বড় চোখ ধীরে ধীরে আরও বড় হয়ে গেল। ড্রয়িংটা আগের মতো নেই। ওই একই বাড়ি, একই মানুষগুলো, পাপা, আম্মু, নিহা আন্টি, সারফারাজ আঙ্কেল, আরিশ, সব ঠিক আছে, কিন্তু আর একজন আছে, একজন নতুন মানুষ, আদ্র, সাথে বড় বড় নামও লেখা। রং চোখ পিটপিট করে তাকিয়ে রইল। সেই মানুষটাকে আঁকেনি, তাহলে কে এঁকেছে? ছোট আঙুল দিয়ে সে ছবিটার ওপর আলতো করে ছুঁয়ে দেখলো, যেন যাচাই করছে সত্যি কিনা। তারপর খুব ধীরে ধীরে তার মাথায় একটা চিন্তা ঢুকলো, তাহলে আদ্রই কি এঁকেছে? কারণ এই কাগজটা তো তার কাছেই ছিল। রঙের ছোট্ট কপাল বাস হয়ে গেল। আরেকটা প্রশ্ন এসে ধাক্কা দিল তার মাথায়, তাহলে সে কি রাগ করেছিল কারণ আমি সবাইকে এঁকেছি কিন্তু তাকে আঁকিনি? রং চুপ করে বসে রইল খাতাটা সামনে নিয়ে। তার ছোট্ট মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে শুধু দুটো জিনিস, একটা প্রশ্ন আর একটা বিভ্রান্তি। তার ছোট আঙ্গুল আবার ছবিটার উপর গিয়ে থামলো, ঠিক আদ্রের আঁকা মুখটার উপর। রং ফিসফিস করে বলল, তোমার এই জন্য মন খারাপ? ঘরটা নিঃশব্দ, কেউ উত্তর দিল না, কিন্তু কোথাও যেন অদৃশ্য একটা সত্যি লুকিয়ে আছে, যেটা রং এখনো পুরোটা বুঝতে পারছে না, আর হয়তো আদ্র নিজেও না। গল্প মাই ফার্স্ট লাভ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।